এই গল্পটা একটু আলাদা ধরনের। ভিডিওটা একটু বড় হবে, তাই শেষ পর্যন্ত দেখতেই হবে, কারণ শেষে অনেক চমকপ্রদ জিনিস দেখানো হয়েছে। গল্পটা ইয়োশি নামের এক বিবাহিত নারীর, যার বিয়ের কয়েক বছর হয়ে গেছে এবং সে একজন গৃহিণী। তার একটা ছোট মেয়ে আছে। একদিন বাজার থেকে বাড়ির জিনিসপত্র কিনে যখন ইয়োশি বাড়ি ফেরে, তখন তার মেয়ে বাসায় থাকে না। ইয়োশি তার মেয়ের বন্ধুকে ডেকে এনে আশেপাশে খোঁজ খবর করে, কিন্তু কোথাও তার কোনো সন্ধান পায়নি। ইয়োশি তার স্বামী টাকাকেও কল করে, তখন সে কাজের মধ্যে ছিল, কিন্তু মেয়ের হারিয়ে যাওয়ার কথা শুনে সে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে। টাকা দেখে বাড়িতে পুলিশ এসেছে, পুরো বাড়িটা ভালো করে তল্লাশি করা হয়েছে, সিসিটিভিও চেক করা হয়েছে। বাইরে কোনো মেয়েকে বের হতে দেখা যায়নি। বাড়ির মধ্যে সে নেই, বাইরে থেকে কেউ বাড়ির ভেতরে ঢোকেনি। সবাই খুবই অবাক, শেষমেশ সে কোথায় গেল। ইয়োশির এখনও বিশ্বাসই হচ্ছিল না যে বাড়ি থেকে তার মেয়ে কিভাবে হারিয়ে যেতে পারে। মন খারাপ করে ইয়োশি ওয়াশিং মেশিন থেকে কাপড় বের করতে লাগল, আর তখনই মেশিনের ভেতর তার মেয়ের মৃতদেহ দেখতে পেল। সেটা দেখে এত চিৎকার করল যে আওয়াজ পুরো এলাকায় ছড়িয়ে গেল। তারপর আমরা সরাসরি 1 বছর পরের দৃশ্য দেখতে পাই। নিজের মেয়েকে হারানো মানসিকভাবে এক বড় ধাক্কা ছিল তার জন্য। সে বাড়ি থেকে ওয়াশিং মেশিন পর্যন্ত সব কিছু ফেলে দিয়েছিল, আর নিজের হাত দিয়ে কাপড় ধোয়া শুরু করেছিল। ইয়োশির এতটাই গভীর ট্রমা হয়েছিল যে সে অনেক মেন্টাল হেলথ সেশনও করেছিল, কিন্তু কোনো লাভ দেখাচ্ছে না। বাড়িতে থাকা তার জন্য অনেক বেশি বিষাক্ত প্রমাণিত হচ্ছিল। তাই ইয়োশিকে টাউনের একটা মেমোরিয়াল সার্ভিসে যোগ দেওয়ার কথা বলে। হয়তো ইয়োশি সেখানে গেলে ওর মন একটু ফ্রেশ হতে পারে। ইয়োশির কোনো ইচ্ছাই ছিল না যাওয়ার, কিন্তু ঝড়ো হাওয়ায় একটা ফ্লায়ার উড়ে যেতে থাকে, যা ওর শাশুড়ি ওকে দিয়েছিল। আর ইয়োশি সেটাকে ফলো করতে করতে এক রাস্তার ধারে বাজারে চলে আসে। এখানেই ফ্লায়ার তুলে চোখ ঘুরিয়ে ওর নজর পড়ে এক পুতুলের ওপর, যা গ্লাসের ভেতরে বন্ধ থাকে আর দামও অনেক বেশি। কিন্তু ইয়োশির চোখ যেন ওখান থেকে সরছিল না। সন্ধ্যায় কাজ থেকে টাকা যখন বাড়ি আসে, দেখে ইয়োশি হাসতে হাসতে খাবার বানাচ্ছে। 1 বছর পর ও প্রথমবার হাসল। টাকা খুব খুশি হয়, আর তখনই তার নজর পড়ে চেয়ারে বসে থাকা পুতুলটার দিকে, যার মুখ পুড়ে গেছে, আর ইয়োশি সেটি কিনে নিজের সঙ্গে বাড়ি নিয়ে এসেছে। ইয়োশির জন্য এই পুতুল তার নিজের মেয়ের মতো মনে হয়। মেয়ের মুখ যেন ওটার মধ্যে ফুটে উঠেছে। টাকাও কনফিউজড, বুঝতে পারছে না কি রিয়াকশন দেবে। কিন্তু ইয়োশি তো অনেক বেশি খুশি, তাই টাকা এই পুতুলটা অ্যাকসেপ্ট করে নেয়। পরের দিন থেকে ইয়োশি পুতুলটাকে নিজের মেয়ে মতো লালন পালন করতে শুরু করে। তার নখ কাকা, নিজের মেয়ের ড্রেস পরানো, চুল বাঁধা, সব একদম মেয়ের মতো করে। আর এই পুতুলটির একটা স্পেশাল কথা জানো কি? এর চুলগুলো আসল মানুষদের চুলের মতো। ইয়োশি পুরো দিন যত্ন আর ভালোবাসা দেয় তাকে। উইকেন্ডে টাকা ইয়োশিকে চেকআপের জন্য হাসপাতালে নিয়ে যায়। ইয়োশির আগের থেকে অবস্থা ভালো হতে শুরু করেছে। ডাক্তাররাও খুশি হন। পুতুলটা আসার পর এটার নামও ওরা রাখে। পুতুলটি আসার পর ইয়োশি সুস্থ হতে শুরু করল। পুনরুদ্ধার দ্রুত হওয়ায় তাই ডাক্তার টাকাকে তার ইচ্ছামতো কাজ করতে পরামর্শ দেয়। যেমন আছে তেমনই চলতে থাকুক। ইয়োশি এবং ডল এখন সব সময় একসাথে থাকে। কেনাকাটা করতে চলে যেত, সৈকতে একসাথে ঘুরতে যেত। পুরো ঘরে এখন তাদের 3 জনের ছবি টাঙানো। ইয়োশি ধীরে ধীরে সুস্থ হওয়ার কারণে টাকাও অনেক বেশি খুশি হয়ে যায়। ইয়োশি আবার ঘরে ওয়াশিং মেশিন কেনে, আর টাকার কাছে ইয়োশির খুশি সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট। এভাবেই অনেকটা সময় চলে গেলে ইয়োশি একটা ফুটফুটে মেয়ে জন্ম দেয়, যার নাম তারা মেয়ে রাখে। এখন তাদের কাছে মেয়ে অনেক ইম্পর্ট্যান্ট, কারণ সে তাদের মেয়ে। আর ইয়োশি এখন পুতুল তাকে আগের মতো দেখে না, কেয়ার করে না, আর পুতুলটি এখন কুড়ের মধ্যে পড়ে থাকে, আর কেউ লাথি মারলেও কেউ খেয়াল করে না। পুতুলের সাথে তাদের পুরনো ছবি তুলে ফেলে আর মেয়ের ছবি লাগানো হয়। পুতুল যাকে আগে মেয়ে হিসেবে দেখা হতো, এখন সে উপেক্ষিত হয়ে গেছে আর আবর্জনার দিকে ফেলা হয়। আর ইয়োশি কিছুদিনের মধ্যেই পুতুলটিকে সম্পূর্ণ ভুলে যায়। একদিন মেয়ে অনেক কাঁদছিল, তাই ইয়োশি পুতুলটা তুলে মেয়ের পাশে রেখে বাইরে চলে যায়। কিছুক্ষণ পর মেয়ের চিৎকার শোনা যায়। ভিতরে গিয়ে দেখা যায় মেয়ে কাঁদছে আর পুতুল তার উপরেই আছে। ইয়োশি পুতুলটাকে ফেলে দেয়, আর মেয়ের গলা চেক করলে দেখেন সেখানে কেউ খোঁচা দিয়েছে আর ছোপ ছোপ দাগ দেখা যাচ্ছে। পুতুলটা তুলে ইয়োশি রাগ করে এক কোণে ফেলে দেয়, আর আবার পুতুলটা পরিত্যক্ত হয়ে যায়। এই দুর্ঘটনার পর ইয়োশি আর টাকা একটু ভয় পায়, তাই তারা পুতুলটা আবার সেই বক্সে ঢুকিয়ে বক্সটা স্টোরেজ রুমের পেছনের অংশে রেখে দেয়। আর এভাবেই পুরো 5 বছর কেটে যায়। মেয়ে এখন বড় হয়ে গেছে, আর সে এখন কিন্ডারগার্টেনে পড়ে। একদিন স্কুলের পর খেলতে খেলতে মেয়ের মার্বেলস স্টোরেজ রুমে ঢুকে গিয়েছিল। সেখানে মার্বেলস খুঁজতে গিয়ে মেয়ে দেখে কারো দাঁত ঘষার আওয়াজ শুনতে পায়। মেয়ে পুতুলটাকে দেখলা আর তুলে নিয়ে ইয়োশির কাছে গেল। ইয়োশির তো মাথা ঘুরে গেছে। 5 বছর আগের সব কথা ওর সামনে ধরে বেড়াচ্ছিল। ইয়োশি খেলতে দিতে রাজি হয়ে গেল, কিন্তু সেই একই দিন থেকে তাদের বাড়িতে মানুষের চুল পড়তে শুরু করে, এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে।
ইয়োশি ভাবছিল এই পুতুলটা শেষ পর্যন্ত আসলে কোথা থেকে এলো, কিন্তু নিজের মেয়েকে খুশি খুশি খেলতে দেখে বেশি কিছু ভাবে না। একদিন স্কুলের পর মেয়ের বন্ধুও তার বাড়িতে এসে দুজনে পুতুল নিয়ে খেলছে, তখনই তার বন্ধু রুম থেকে বেরিয়ে কাঁদতে কাঁদতে এসে হাত দেখায়, কারো কামড়ে তার হাতে দুটো দাগ পড়েছে। ইয়োশি রেগে মেয়েকে দেখতে লাগলো, কিন্তু মেয়ের কথা এসব পুতুল করেছে, মেয়ে করেনি। ইয়োশি তার কথায় বিশ্বাস করে না। ইয়োশি মনে করে মার খাওয়ার ভয়ে মেয়ে মিথ্যা বলছে, আর বলে এক্ষুনি তুমি তোমার ফ্রেন্ডের কাছে মাপ চাও। পরদিন ঘরের কাজ করতে ইয়োশি মেয়ের রুমে গিয়ে দেখে ওর সব ছবির ওপর কালো স্কেচ করা। ইয়োশির তো মাথা ঘুরে যায়, এই ছবিগুলো খুবই দামি আর স্মরণীয় ছিল। ইয়োশি মেয়ের কাছে জিজ্ঞেস করে, তুই এমন কেন করলি? মেয়ে বলে, আমি করি নাই। ইয়োশি রেগে যায়, এত ছোট বয়স থেকে মিথ্যা বলা শিখেছ, এটা কতটা ভুল। তখন ইয়োশি মেয়েকে ধরতে গিয়ে ভুল করে ওর হাতের ওপর হাত পড়ে, যার ফলে ওর স্ক্র্যাচ হয়। মেয়ে রেগে তার পুতুল নিয়ে তাড়াতাড়ি চলে যায়। পরদিন কিন্ডারগার্ডেনে ইয়োশি আসে। টিচারের কাছে মেয়ের অ্যাক্টিভিটি সম্পর্কে জানতে টিচার বলল, দেখো কি বানায় মেয়ে। তারপর আমাদের সামনে দুটো ছবি দেখানো হলো, যেগুলো তোমরা পরে মনে রাখবে। একটা ছবিতে একটা বাড়ি আছে যেখানে দুইজন মানুষ ফাঁসিতে ঝুলছে, আর আরেকটা ছবিতে একজন মানুষ গরম পানিতে উবলে যাচ্ছে। এটা অনেক ভয়ঙ্কর। টিচার জিজ্ঞেস করেছিল, তুমি এটা কেন বানিয়েছিলে? মেয়ে বলেছিল, পুতুল আমাকে বলেছিল। টিচার তখন সেটা ঠিকঠাক বুঝতে পারেনি। রাতে ইয়োশি চোখ খুলল, পুতুল তার পাশে শুয়েছিল, আর পরের সকালে ছবি আর সব কথা সবকিছু টাকাকে বলতে চায়, কিন্তু টাকা কাজ নিয়ে এত ব্যস্ত থাকে যে সে একদমই শোনে না। তাই ইয়োশি ছবি ছিঁড়ে ফেলে দেয় আর পুতুলটাকে সঙ্গে নিয়ে বাইরে ফেলে আসে, যেখানে ময়লার গাড়ি এটা তুলে নেবে। ইয়োশি তারপর বাড়ি ফিরে লাঞ্চ তৈরি করতে বসে। তখন দরজার ঘণ্টার শব্দ হয়, বাইরে পুতুল বসে থাকে, মুখে মাস্ক পরা। ইয়োশি রেগে গিয়ে পুতুলটাকে মারতে শুরু করে, বেলুন দিয়ে পেটিয়ে আহত করে। ঠিক তখন তার চোখ বাড়ির মধ্যে রাখা পুতুলের দিকে যায়, এবং যাকে সে মারছিল সেটা তার মেয়ে ছিল, কিন্তু সেটা ছিল একটা দুঃস্বপ্ন, সত্যি ছিল না। ঠিক তখনই আবার বাইরে বেল বাজে। এবার সত্যি পুতুল এসে দাঁড়িয়েছিল। এক কেয়ারটেকার রেখে গিয়েছিল, বলেছিল হয়তো ভুলবশত আপনি আপনার পুতুল বাইরে ফেলে দিয়েছিলেন। পরদিন ইয়োশি পুতুল নিয়ে গার্বেজ ট্রাকে ফেলে দেয়। ট্রাক এখান থেকে চলে যায়। কিছু দূর যাওয়ার পর দুইজন এমপ্লয়িজ সেই ট্রাকে চাপা পড়ে মারা যায়। আর মেয়ে তখনও সেই রাস্তা দিয়েই স্কুলে ফিরছিল, পুতুলটাকে দেখেছিল আর আবার তুলে নিয়েছিল। ইয়োশি দেখে বুঝে যায় কিছু একটা ভুল হচ্ছে। সে মেয়ের রুমে সিসিটিভি লাগিয়ে দেয়। সেখান থেকে দেখা যায় পুতুল আর মেয়ে দুজনেই কথা বলে। রাতের ইয়োশি আর টাকা দেখল তারা কথা বলছে। দুজনেই বিশ্বাস করতে পারছিল না যে একটা পুতুল কিভাবে জীবিত থাকতে পারে। পরদিন ইয়োশি মেয়েকে ওয়াশিং মেশিনের সামনে দেখে। মেয়ের বড় বোনও ঠিক এমনিভাবে মারা গিয়েছিল। তাই ইয়োশি ওকে ডাঁটতে শুরু করে আর বাইরে বের করে দেয়। মেয়ে ওর উপর লাথিয়ে পড়ে, যার ফলে ওর চোট লাগে আর ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মেয়ে আসলে ঠিকঠাক থাকে। তারপর ডাক্তার ইয়োশিকে কোনো অজুহাতে বাইরে পাঠায়, আর টাকাকে মেয়ের পিঠ দেখায়, যেটার উপর অনেক মারামারির চিহ্ন থাকে, এবং বলে যে এসব ইয়োশিই করেছে। টাকা মনে করছিল হয়তো ওর মেন্টাল হেলথও খারাপ, তাই ওটাই করেছে। তাই টাকা মেয়ে আর পুতুলটাকে কিছুদিন তার গ্র্যান্ডপেরেন্টসের বাড়িতে পাঠাতে চায়। পুতুলের নাম শুনে ইয়োশি প্যানিক হয়ে যায় আর বলে, পুতুলকে পাঠিও না, আমার মেয়েকে সে মেরে ফেলবে। আর টাকা মনে করে ইয়োশি পাগল হয়ে গেছে। নিজের হাতেও এমন স্ক্র্যাচ করে রাখে যখন প্যানিক হয়, তাই হতে পারে মেয়ের পিঠেও ওটাই করেছে। ইয়োশি বলল পুতুলকে টেম্পেলে দিয়ে দেই, যাতে তারা ওকে পুড়িয়ে ফেলে। টাকা মানে, কিন্তু টেম্পেলে ফোন দিলে জানা যায় টেম্পেলের সব স্লট বুক হয়ে যায়, তো ওদের 1 মাস অপেক্ষা করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য এই ডল বক্সের ছবি ক্লিক করে ওদের পাঠিয়ে যায়। তখন ওটার ওপর একটা নাম দেখা যায়, হিরোকিচি ইয়াসুমোটো। টাকাই নামটা অনলাইনে সার্চ করলে জানা যায় যে ইয়াসুমোটো একজন জনপ্রিয় ডল আর্টিস্ট ছিলেন, যিনি একটা লিভিং ডল বানিয়েছিলেন। তখন টেম্পল থেকে ফোন আসে এবং বলে যে তোমার সেরিমনিকে প্রায়োরিটি দেওয়া হয়েছে, এবং যত দ্রুত সম্ভব তুমি ওই পুতুলটাকে আবার সেই বক্সে রেখে দাও যেখান থেকে তুমি বের করেছিলে। কাল আমাদের লোকজন এসে এটা নিয়ে যাবে। টাকা পুতুলটা ঘুরিয়ে দেখল আর তথ্য বের করল, যেখান থেকে একটা ভিডিও পাওয়া যায়। একদল ছেলেমেয়ের দল ছিল যারা এক্সপ্লোর করতে খুব পছন্দ করত। লিভিং ডলের খোঁজে তারা একটা দ্বীপে যাচ্ছিল এবং একটা গল্প শোনায়। পুতুল নির্মাতা ইয়োশিমোটোর মেয়ে একদিন হঠাৎ নিখোঁজ হয়ে গিয়েছিল। তারপর তার স্ত্রী পুতুলটাকে নিজের মেয়ের মতো দেখতে শুরু করল, আর মারা যাওয়ার আগে বলেছিল, আমার দেহ যেখানে দাফন করবে ওই পুতুলটাকেও সেখানে দাফন করো। আর এভাবেই করা হয়েছিল। আর ধরা হয় যে সে পুতুল তার কবর থেকে বের হয়ে এসেছে এবং এই দ্বীপেই তার মালিককে খুঁজছে। এখন সেই টিম দ্বীপে এসেছে সেই পুতুলকে খুঁজতে, যে এটা সত্যি কি শুধু গুজব। টিম অনেক খুঁজল কিন্তু কিছুই পেল না। ঠিক তখনই টাকা তার মাকে ফোন করে বলে, পুতুলটাকে দ্রুত মেয়ের থেকে দূরে সরিয়ে দাও। মা পুতুলটাকে স্টোরেজ রুমে ফেলে দিয়েছিল, কিন্তু কিছুক্ষণ পর পুতুল সেখান থেকে অদৃশ্য হয়ে যায়, আর সাথে মেয়েও ছিল না। জানালাটাও খোলা থাকে। মা বুঝতে পারে যে জানালা থেকে লাফ দিয়ে সে পালিয়েছে, তাই ওরা বাইরে খুঁজতে বেরিয়ে পড়ে। এক লোক বলে যে 2টা ছোট মেয়ে ব্রিজে বসে আছে, আমি দেখেছিলাম।
মা দৌড়ে ওদের কাছে যায় আর মেয়েকে ব্রিজের ধারে বসে থাকতে দেখে যে হঠাৎ নদীতে ঝাঁপিয়ে পড়ে। তখন টাকা ও মার বাড়িতে এসে পৌঁছায়। পুরো বাড়িতে দুজনকেই খুঁজছে, আর সেই সময় টাকা বাইরে দেখতে পায় মেয়ে পুতুল নিয়ে আসে, ওর মুখে রক্ত লেগে আছে। টাকা মেয়ের মুখ পরিষ্কার করে আর পুতুলটাকে বক্সে ঢুকিয়ে দেয়। পুলিশ কিছুক্ষণ পর মাকে বাড়িতে নিয়ে আসে। মার হাত ভেঙে গেছে। সিসিটিভি খতিয়ে দেখলে বোঝা যায় যে 2টা ছোট মেয়ে তার উপর আক্রমণ করেছিল। এখন টাকা জানে কে আক্রমণ করেছিল, কিন্তু নিজের মেয়েকে বাঁচানোর জন্য সে কিছু বলে না। পরের দিন মন্দিরের স্টাফ পুতুল নিয়ে যায় আর আমাদের বার্নিং সেরিমনি দেখানো হয়, যা 10টা বাজে হয়, যেখানে বাকি সব পুতুলের সাথে এই পুতুলটাও জ্বালিয়ে দেওয়া হয়। টাকাও ওখানেই থাকে এবং ভিডিও করে ইয়োশিকে দেখায়, বলে আমরা বাঁচলাম, আর দুজনে শান্তি নিয়ে নিঃশ্বাস নেয়। কিন্তু গল্প এখানেই শেষ হয়নি। অন্যদিকে আমরা টেম্পল ওয়ার্কারকে দেখি। যখন সে বুঝল যে এটা একটা লিভিং ডল, তখন সে পথে পুতুলটা বদলে দিয়েছিল। মানে যেই পুতুল জ্বালানো হচ্ছিল সেটা ফেক পুতুল ছিল। আসল পুতুলটা সে বিক্রি করতে বেরিয়ে পড়ল। অন্য দোকানের খোঁজে তখনই ওর মুখে কিছু হলো, অনেকগুলো চুল বেরিয়ে এলো, আর তারপর ও হেঁটে হেঁটে উপর থেকে পড়ে গেল। কিছুক্ষণ পরও ধরা পড়ল। টেম্পল থেকে পুতুলটা টাকাকে ফিরিয়ে দিল, বলল এটা আমাদের ক্ষমতার বাইরে, তোমার নিজের যত্ন নিতে হবে, কাউকে এক্সপার্টের সাথে যোগাযোগ করতে হবে। টাকা পুতুলটাকে বেঁধে রাখে। তখনই একজন ফিমেল এমপ্লয়ি এসে সেটা খুলে কিউট বলে খেলতে শুরু করে, আর তখন পুতুলের ভিতর থেকে শিশুর আওয়াজ আসছিল। তারপর তারা পুতুলটা হেলিয়ে দেখল, পুতুলের মুখ থেকে কিছু পড়ে গেল। তাই তারা পুতুলটার এমআরআই করালো। রেজাল্ট অনেক শকিং ছিল। পুতুলটা সাধারণ পুতুল নয়, এর ভিতরে পুরো মানুষের খুলি আছে, অর্থাৎ হাড় পাঁজর। এরপর টাকা আর ইয়োশি পুলিশকে ডেকে অভিযোগ করে। পুলিশ পুতুলটাকে নিয়ে চলে যায়, কিন্তু টাকা জানে কিছু একটা ভুল হতে চলেছে, তাই তাদের সাহায্য করার জন্য নিজের গাড়িও তাদের পিছনে লাগিয়ে দেয়। এতক্ষণে পুতুলটা গাড়ি থেকে অদৃশ্য, আর গাড়ির নিচে পাওয়া গেল। যারা ওকে নিয়ে যাচ্ছিল তাদেরও অবস্থা খারাপ, আর তারা ওকে নিজের মেয়ে ভেবে কাঁদতে কাঁদতে জোরে আওয়াজ করছে। এবার পুতুলকে একটা স্পেশাল কাঠের বাক্সে ঢুকিয়ে রাখা হয়। তারপর পুতুলটাকে মিউজিয়ামে নিয়ে যাওয়া হয়। পুতুল যে মিউজিয়ামে রাখা হয়, সেই মালিক ইয়াসুমোটোর বড় ফ্যান ছিলেন। তিনি অনেক পুতুল জমা রেখেছিলেন, আর সেই ইয়াসুমোটোর আসল গল্পও জানে, কারণ তখন তার বয়স খুব কম ছিল। সে তখন তরুণ ছিল, আর সে পুলিশ স্টেশনে কাজ করত। আর সে বলে যে একদিন ইয়াসুমোটো দৌড়াদৌড়ি করে পুলিশ স্টেশনে এসে বলল যে তার মেয়ে হারিয়ে গেছে, প্লিজ অভিযোগ লিখে দাও। কিন্তু তার সত্যি সেটা ছিল না। ইয়াসুমোটোর মেয়ে যখন জন্মায় তখন থেকেই ও প্রায়ই অসুস্থ থাকত, আর ও স্ত্রী খুব রেগে যেত, বলতো তুমি যখন থেকে জন্মেছ আমি অনেক কষ্টে আছি, সারা দিন রাত তোমার দেখাশোনায় কাটে আমার দিন। আর স্ত্রীকে এত কষ্টে দেখে ইয়াসুমোটো অনেক চিন্তিত হয়ে পড়েছিল। একদিন তার স্ত্রী খুব কষ্টে নিজের সঙ্গে তাদের মেয়েকেও ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছিল, কিন্তু স্ত্রীর দড়ি ছিঁড়ে যাওয়ায় সে বেঁচে যায়, কিন্তু তাদের মেয়ে মারা যায়। ইয়াসুমোটো দ্রুত মেয়ের দেহটা গরম জলে ডুবিয়ে দিয়েছিল, আর এই দুইটা সেই দৃশ্যই যা মেয়ে ছবিতে তুলে ধরেছিল। কিন্তু ইয়াসুমোটো মেয়ের দেহ থেকে সব ত্বক তুলে ফেলেছিল, আর যেই খুলি ছিল সেটা বের করে আর খুলিটার ওপর কিছু একটা লাগিয়ে সেগুলো দিয়ে পুতুল বানিয়েছিল, অর্থাৎ ওই পুতুলই ছিল তার মেয়ে। ভিতরে গিয়ে নিজের বউকে সে পুতুলটা দিয়ে দিয়েছিল। তার বউ ওই পুতুলটা ভালো করে লালন পালন করেছিল। পরে যখন সে মারা যাচ্ছিল তখন বলেছিল যে আমি মারা গেলে আমাকে এই পুতুলের সঙ্গে সমাধিস্থ করো। এখন এই গল্পটা কতটা সত্যি সেটা যাচাই করার জন্য একটু সময় পরে কবর খুঁড়া হয়েছিল, কিন্তু সেখানে শুধু ইয়াসুমোটোর বউয়ের খুলি পাওয়া গিয়েছিল। মেয়ে সেখানে ছিল না, কারণ কবর থেকে চোরেরা তাকে বের করে নিয়ে গিয়েছিল আর বাজারে পুতুল ভেবে বিক্রি করে দিয়েছিল। এখন ওই পুতুলের আসল উৎপত্তি সম্পর্কে বোঝা গেছে। টাকা ভাবছে কেননা এটা আবার তার মায়ের কাছে পৌঁছে দেয়া যায়। মালিক বলে ওইখানেই নিয়ে গিয়ে গ্রেভে রেখে দাও, যাতে ওটা শান্ত হয়ে যায়। সেদিন যেভাবেই হোক ওরা ওই দ্বীপে পৌঁছে গেছে, কিন্তু অন্ধকার অনেক হয়ে গেছে, তাই আজ হোটেল নিয়ে এখানেই রাত কাটাতে হবে। একটা মন্দিরের স্টাফরাও থাকে যারা তাদের রিচুয়ালে সাহায্য করে, আর ঠিক তখনই লাইট চলে যায়। পুতুল বক্স ভেঙে বাইরে বেরিয়ে এসে ওদের ওপর আক্রমণ করতে থাকে। সেদিন যেভাবেই হোক টাকা ওকে ধরে ফেলো। এখন এই ঘটনাগুলোর মাঝে একটা স্টাফ আহত হয়ে পড়ে, তাই এখন পরের কাজ টাকা আর ইয়োশিকেই করতে হবে দ্বীপে নিয়ে। পরদিন ট্র্যাক করে তারা সেই গ্রেভটা খুঁজে পায়, আর গ্রেভ ঘুরে দেখার পর ভিতরে একটা বড় গর্ত থাকে, আর তার ভিতরেই ইয়াসুমোটোর বউয়ের খুলি পড়ে থাকে। পুতুলটাকেও তারা ওখানেই ফেলে দেয়। তবে এদিকে ইয়োশি পকেট থেকে মেয়ের ছবি গ্রেভের ভিতরে পড়ে যায়, আর তা বের করার চেষ্টায় ইয়োশি গ্রেভের ভিতরে লাফিয়ে পড়ে। ভিতরে গ্রেভটা অনেক বড়, আর হঠাৎ দেখতে পায় পুতুলের মধ্যে আগুন ধরে গেছে। সে কাপড় ছেড়ে বেরিয়ে এসে ইয়োশির ওপর আক্রমণ করে। যাই হোক, টাকা ওকে বের করে আনে, কিন্তু ওর চুল ভিতরে আটকে যায়। ওই চুলগুলো টান টান করে উঠছে। ইয়োশি মেয়ের ছবি ফাটিয়ে গ্লাস দিয়ে নিজের চুল কেটে ফেল, আর কষ্টে কষ্টে সবাই বাড়ি ফিরে এলো আর আরাম করে শ্বাস নিল। পরিবার আবার হাসি খুশি, আর এভাবেই একটা মাস কেটে গেল।
আমরা মেয়েকে দেখি যিনি এখনও দাদির সঙ্গে থাকেন, কারণ ওই দিন থেকে টাকা আর ইয়োশি কোনো খোঁজ মেলেনি। যখন ওরা ওদের বাড়িতে চেক করতে আসে তখন অনেক লোক আসে। দরজা খুলে দেখা যায় ভিতরে সব কিছু আগের মতোই আছে, যেরকম মাস কয়েক আগে ছিল। খাবারও রাখা আছে, সব কিছু আগের মতোই আছে। মনে হয় বাড়িতে অনেক দিন কেউ আসেনি, খাবার পচে যাচ্ছে। আর এখানেই আমাদের বুঝতে হয় যে ওরা একটা ভুল করেছিল। পুতুলটাকে তার মায়ের কাছে নিয়ে যাওয়া ছিল একটা বড় ভুল, কারণ শেষে আমরা জানতে পারি যে তারা যেই পুতুলের সাহায্য করেছিল, অর্থাৎ ইয়োশিমোটোর স্ত্রী, সে নিজের মেয়েকে প্রতিদিন খুব খারাপভাবে মারত, প্রতিদিনই তার উপর গ্লানি ঝরাত। আর এ কারণেই ইয়োশিমোটোর মেয়েটা তার মাকে খুব বেশি ঘৃণা করত, এবং সেই ঘৃণা ওরা যখন তাকে নিয়ে গিয়ে ছেড়ে দিলে ও বেশি রেগে গিয়েছিল। শেষে আমরা দেখি টাকা আর ইয়োশি ডলের সাথে, আর তারা পুতুলটিকে নিজের মেয়ের মতো মনে করে আর ওকে নিয়ে যাচ্ছে। আর পেছনে টাকার মায়ের গাড়ি দাঁড়িয়ে আছে, যেখানে একটা মেয়েকে দেখানো হয় যে বাবা মায়েকে ডাক দিচ্ছে, কিন্তু তারা শুনছে না। এভাবেই সিনেমাটা শেষ হয়। অনেকের জন্য এই মুভি দেখে বোঝা কঠিন হবে শেষ পর্যন্ত আসলে কি হলো, কারণ এখানে আমরা আবার ইয়োশি আর টাকাকে পুতুলের সঙ্গে একসাথে দেখতে পাবো। তারপর তাদের মেয়েটাকে দেখাবে যে গাড়িতে বসে আছে, আর উপরে যেটা তার মায়ের ঘর। ওরা সেখানে গিয়ে দেখে কি হয়েছে। আসল কথা হলো, যখন ওরা দুজন আইল্যান্ডে গিয়েছিল তখন ওরা ওই ডলটাকে মাটিতে গুঁড়ে দিয়েছিল, কিন্তু সেটা কাজ করেনি। ডল ওদের দুজনকেই নিজের নিয়ন্ত্রণে ফেলেছে, আর এখন সে ওদের মেয়ের মতোই থাকে, আর ওরাও ওকে নিজের মেয়ে মনে করে। আইল্যান্ড থেকে ফিরে ইয়োশি আর টাকা কারোর সঙ্গেই কারোর সাথে যোগাযোগ করেনি, কারোর সঙ্গেই নয়, কারণ ওদের মেয়ে মানে এই পুতুলটি ওদের সঙ্গেই আছে, আর তারা তার সাথে খুব সুখে আছে। আর তাদের আসল মেয়ে এখনও দাদির সঙ্গে থাকে, অর্থাৎ টাকার মায়ের সঙ্গে। আর এখানেই এই মুভি শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ততক্ষণ পর্যন্ত দেখা হবে, বাই।